আচমকা ধ্রুব আমার হাতখানা ধরে ফেলায় থমকে দাঁড়ালাম আমি। শূন্য দৃষ্টি মেলে তাকালাম জানলার বাইরের নিকষ আধারের দিকে। ঢোক গেলে পেছনে তাকানোর চেষ্টা করলাম। সাথে সাথে উনি সাবধানী স্বরে বলে উঠলেন, নড়ে না। আমি স্তব্ধ হয়ে রইলাম। এবার আমার কবজিতে ওনার গাঢ় অধিকার। শক্ত করে ধরে রয়েছেন সেথায়। বলিষ্ঠ হাতের চাপে বিষিয়ে উঠেছে সেখানটায়। তার উপর শাখার চাপ পড়ায় ব্যথা পাচ্ছিলাম আমি। হঠাৎ আমার চুলে ওনার হাত ডুবালেন। আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। থমকে রইল আমার শ্বাস প্রশ্বাস। ধ্রুব নিঃশ্বাস এসে পড়ছিল আমার কাঁধের উন্মুক্ত স্থানে। হঠাৎ আমাকে আরেকটা হাত পাততে বললেন। আমি বাধ্য মেয়ের মতো সেটা মেলে ধরতেই একটা জল জ্যান্ত তেলাপোকা দিলেন আমার হাতে। তৎক্ষণাৎ আমার চোখ দুটো রসগোল্লার ন্যায় বিশাল হয়ে গেল। গগন বিদারী চিৎকার দিয়ে ওনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। আচমকা এমন হওয়ায় তাল সামলাতে গিয়ে দুপা পিছিয়ে গেলেন উনি। তারপর আমাকে আর নিজেকে সামলিয়ে দাঁড়ালেন কোনো রকমে। এদিকে আমি চোখ খিচে ওনার বাহু আঁকড়ে ওনাকে জড়িয়ে ধরে আছি। তেলাপোকায় আমার জন্মের ভয়, আর উনি কিনা সেটাই আমার হাতে দিলেন, তাও আবার জীবিত। আমার এমন কাজে ধ্রুব বোধহয় নিজেও স্বল্প ভীত হয়ে পড়েছেন। ওনার বক্ষদেশ তখন আমার দখলে, বাহুতে আমার হাতের চাপ। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন উনি। ওনার বুকের ডান পাশে আমার মাথা এসে ঠেকায় হৃৎপিণ্ডের অস্বাভাবিক সংকোচন প্রসারণ স্পষ্ট শুনতে পেলাম। চট করে সরে এলাম ওনার থেকে। আশেপাশে তাকিয়ে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করলাম, তেলাপোকাটা চলে গেছে? ধ্রুব আমার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন। আমার বুক কাঁপছিল। হঠাৎ উনি অদ্ভুত স্বরে বলে উঠলেন, তুমি তেলাপোকা ভয় পাও? ওনার প্রশ্ন শুনে মনে হলো মেয়েদের তেলাপোকা দেখে ভয় পাওয়াটা অস্বাভাবিক কোনো আচরণ। আমি বোকা দৃষ্টি মেলে ওনার দিকে তাকিয়ে কিছু বলার আগেই উনি বললেন, আরে আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা এইসব নিয়ে এক্সপেরিমেন্ট করে, আর তুমি তেলাপোকা দেখে এভাবে লাফাচ্ছ? কথাখান বলে হেসে উঠলেন উনি। আমি মুখটা থমথমে করে ফেললাম। পুরো মেয়ে জাতির জন্য একটা আতঙ্ক এই তেলাপোকা। সেটা দেখে এভাবে লাফিয়েছে বলে এভাবে হাসবেন উনি? আমি গালটা ফুলিয়ে নিলাম। এত কিছুতে ভুলেই গিয়েছিলাম যে জানলাটা বন্ধই করা হয়নি। বাইরের ঝোড়ো বাতাসের মাত্রা ততক্ষণে বেড়েছে আরও। কক্ষের ভিতর রীতিমতো ধুলো আসতে শুরু করেছে। জানলা বন্ধ করার শব্দে পেছন ফিরে তাকালাম আমি। ধ্রুবর ওষ্ঠকোণে এখনো মিটিমিটি হাসি লেপটে। আমার উপর হাসছেন উনি। সহ্য হলো না আমার। ওনার পুরো ঠোঁটের কোণে থাকা সুন্দর হাসিটার উপর বিদ্রোহ ঘোষণা করে আমি বলে উঠলাম, আপনি এভাবে আমার উপর হাসতে পারেন না। এসব তেলাপোকা দেখে সবাই ভয় পায়। আলমারিতে শার্ট খুঁজতে থাকা ধ্রুব ফিরে তাকালেন আমার দিকে। ঠোঁটে সেই হাসি রেখেই উনি বলে উঠলেন, কই, আমি তো ভয় পাই না। সেটা আমি জানি না, কিন্তু আপনি এভাবে আমার উপর হাসতে পারেন না। হাসিটা সরান ঠোঁট থেকে। খ্যাপা স্বরে বিদ্রোহ করে উঠলাম আমি। উনি আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, যথাজ্ঞা। কথাখান বলে শার্ট প্যান্ট নিয়ে শৌচাগারে প্রবেশ করে ধ্রুব। উনি চোখের আড়াল হতেই দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরলাম। একটু আগে আমি কি করেছি ভাবতেই কেমন করে উঠল মনটা। একটা শিরশিরে বাতাস ঘিরে ধরল আমাকে। লজ্জায় যেন কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছিল। আমি ওনাকে ওভাবে জড়িয়ে ধরেছি। ইস, কি একটা কাণ্ড করে ফেলেছি। তবে এখানে আমার দোষটাই বা কি ছিল? যে জিনিসে আমার জন্মের ভয়, সেটা যদি কেউ আমার হাতের মুঠোয় এনে দেয় তবে চেঁচাবই তো নাকি? কাণ্ডজ্ঞান হারিয়ে চোখের সামনে যাকে পাবো তাকে জড়িয়ে ধরবো, তাই তো? আমার ভাবনার মাঝেই ধ্রুব কাপড় পাল্টে বেরিয়ে এলেন। আমি আর চোখে তাকিয়ে দেখলাম গাঢ় নীল রঙের শার্ট ওনার পরনে। শার্ট প্যান্টে বেশ সুদর্শন লাগে ওনাকে। ওনার গালে গজিয়ে ওঠা দাড়িগুলো ওনার সৌন্দর্য বাড়িয়েছেন আরও। আমার মন চাইলেও তাকিয়ে থাকতে, কিন্তু উনি কি ভাববেন ভেবে তাকাতে পারছি না। বুকশেলফের পাশেই একটা পড়ার টেবিল রাখা। উনি সেখানে বসতে বসতে জিজ্ঞেস করলেন,
নির্বাণী আর পড়াশোনা করবে না? সাথে সাথে মুখ ভার হলো আমার। উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতেই বাবা বিয়ের পেছনে পড়লেন। আমাকে একবার জিজ্ঞেসও করার প্রয়োজন বোধ করেননি যে আমি পড়তে চাই কিনা। আমি এসব ভাবতে ভাবতে ধ্রুবর দিকে তাকিয়ে দেখলাম উনি গম্ভীর হয়ে আমার পানে তাকিয়ে আছে। আমি মিনমিনি কণ্ঠে বললাম, পড়াশোনা করাবে কে? বাবা করাবেন না বলেই তো বিয়ে দিয়ে দিলেন। আমার কথার বিপরীতে শান্ত দৃষ্টিতে চাইলেন উনি। শান্ত আওয়াজে জিজ্ঞেস করলেন, তুমি করতে চাও কিনা সেটা বলো। আমি চাইলেই বাকি। ধ্রুব এবার বুকে হাত গুজে আমার পানে তাকালেন। একটু রাগ বোধহয় মেশানো ছিল সেই দৃষ্টিতে। আমি আবারও মিনমিন করে বললাম, আমার চাওয়াতে কিছু যায় আসে না। এবার আচমকা বসা থেকে উঠে পড়লেন ধ্রুব। সামান্য শব্দ হলো তাতে। ওনার কপালে 3টে সূক্ষ্ম রেখা ফুটে উঠল। সরু নাকটা লাল হতে শুরু করলো যেন। আমি শুকনো ঢোক গিলে বললাম, আছে আছে। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের বসে পড়লেন উনি। পড়ার টেবিল থেকে একটা বই নিয়ে সেটা মেলে ধরলেন। অনেকক্ষণ যাবৎ কিছু না বলে চুপচাপ পড়তে লাগলেন উনি। তার সমস্ত মনোযোগ বইয়ের পাতায়, দৃষ্টি সেই বইয়ের পাতার কালো কালো অক্ষরগুলোয়। পড়ার টেবিলেই একটা হারিকেন রাখা, তার আভায় আলোকিত ওনার মুখশ্রী। ভ্রুজগর হালকা কুচকানো, ওষ্ঠধয় মৃদু স্বরে বইয়ের অক্ষরগুলো পড়তে ব্যস্ত। একটু পর পর কলম দিয়ে গুরুত্বপূর্ণ লেখাগুলো দাগাচ্ছেন উনি। কপাল চুলকে খাতার শুভ্র পৃষ্ঠা ভরাচ্ছেন লিখে লিখে। আমার দৃষ্টিতে মুগ্ধতা ভর করল। মানুষটার পড়ার ধরনও কত সুন্দর, আকর্ষণীয়। হঠাৎ পড়তে পড়তে উনি আমার দিকে তাকালেন পূর্ণ দৃষ্টিতে। আমি দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকানোর অভিনয় করতে লাগলাম। আমার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ফের বইয়ে ডুবলেন উনি। আমি আর চোখে সেটা লক্ষ্য করে পুনরায় নজর স্থির রাখলাম ওনাতে। রাতের ভোজন শেষ করে কক্ষে এসেছি আমি। ধ্রুবকে কাকামশাই ডেকেছেন কোনো ব্যাপার নিয়ে আলাপ করতে। বাইরে তখন প্রচুর বৃষ্টি। ঘরে থাকা প্রদীপের শিখাগুলোও স্থির নয়। আমি চুল আঁচড়ানোর জন্য মাথা থেকে ঘোমটা সরিয়ে নিলাম। তারপর চুলের খোপা আলগা করে উন্মুক্ত করে নিলাম। বাহিরে তখন ঝড়ের তাণ্ডব। তার ছোঁয়া কক্ষের মধ্যিখানেও পাওয়া যাচ্ছে। শীতল হয়ে উঠেছে পুরো কক্ষটাই, গায়ে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো শীতলতা। চুলে চিরুনি চালাতেই দরজার আওয়াজ হলো। ফিরে তাকালাম সেদিকে। এ কক্ষের অধীশ্বরের আগমন ঘটেছে। দরজাটা আটকে বিছানার কাছটা এসে বসলেন ধ্রুব। লোকটা বোধহয় রেগেছিল। আমার দিকে তাকালেন না তেমন। চুপচাপ শুয়ে পড়লেন বিছানায়। হাতটা মাথায় ঠেকিয়ে টান টান হয়ে শুয়ে আছেন উনি। আমি একবার ওনাকে ভালো করে দেখলাম। গাঢ় নীল রং শার্টখানা ওনার দেহে বেশ ফুটেছে। হাতাটা কোনোই অবধি এনে ভাঁজ করা। পরনে কালো প্যান্ট। শার্ট প্যান্টে ওনাকে একদম শহরে বাবু লাগে। হঠাৎ উনি পাশ ফিরে শুলেন। ওনার মুখশ্রী আমার দৃষ্টির আড়ালে চলে গেল। আমি এবার নজর সরিয়ে নিজেতে মনোযোগ দিলাম। হারিকেনের আলোয় নিজেকে দর্পণে দেখে তৈরি হয়ে চুলে বেনি করে নিলাম। চুলে ভালো করে তেল দেওয়া হয় না প্রায় অনেক দিন হয়ে গেল। এত লম্বা আর ঘন কেশে প্রয়োজন মতো তেল দেওয়ার ধৈর্য নেই আমার। তাই চুলগুলো এতদিনের অভুক্ত। চুল বেনি শেষে আমি হারিকেনের আলো একটু কমিয়ে দিয়ে ওনার পাশে এসে শুয়ে পড়লাম। আগের রাতের ন্যায় দমবন্ধ অনুভূতিটা ফের ঘিরে ধরল। আমি চুপচাপ বিছানায় শুয়ে ঘুমানোর প্রাণপণ চেষ্টা করছি। আমার পাশেই টান টান হয়ে শুয়ে আছেন ধ্রুব। আজকে বোধহয় মাঝের দূরত্ব বেশ খানিকটা কমেছে, যদিও আমি একদম বিছানার কিনারায় চেপে শুয়েছি। আজ ওনার শ্বাস প্রশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। আচমকা ওনার হাত আমার বাহুতে স্পর্শ করল। হয়তো ঘুমের মাঝে উনি হাত নাড়ানোর দরুন এমনটা হয়েছে। আমি আরেকটু কিনারায় চেপে এলাম। তখনই হ্যাচকা একটা টান পড়ল আমার বাহুতে। সবকিছু আচমকায় হওয়ায় বরফের ন্যায় জমে গেলাম আমি। বাইরের ঝোড়ো পরিবেশে স্থান পরিবর্তন করে আমার হৃদয়ে এসে পৌঁছালো। আমার নিজের দিকে টেনে নিয়ে একটু সরে গেলেন ধ্রুব।
ফের পিনপত নীরবতা বয়ে গেল কক্ষ জুড়ে। প্রদীপের শিখা কয়েকটা নিভে গেছে বাতাসে। খুবই অল্প আলো কক্ষ জুড়ে। হঠাৎ গাঢ় স্বরে ধ্রুব বলে উঠলেন, নির্বাণী। ওনার কণ্ঠে ঘুমের ছোঁয়া। আমার বক্ষ কেঁপে উঠল ওনার এমন ডাকে। সময় নিয়ে আমি বলে উঠলাম, উত্তর দিতে সময় নিলাম আমি। ক্ষণকাল বাদে উনি বলে উঠলেন, ঘুমাও। চট করে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম আমি। উনি আমার দিকেই তাকিয়েছিলেন। আমি বললাম, এটা বলার জন্য এভাবে ডাকলেন? তুমি অন্য কিছু আশা করেছিলে? করলে বলো, সেই বাক্যটাকে উচ্চারণ করছি আমি। ধ্রুবর কণ্ঠে রসিকতার ছাপ। আমি চোখ পাকিয়ে সম্মুখে তাকালাম ফের। একটা গভীর শ্বাস টেনে ঘুমানোর প্রাণপণ চেষ্টায় মত্ত হলাম। সারা রাত তুমুল ঝড়ের পর সকালবেলা আকাশ পরিষ্কার হলো। দিবাকর উদিত হলেন নিজ কর্তব্যে, পৃথিবীকে আলোকিত করতে। আজকে ধ্রুবর আগেই ঘুম ভাঙল আমার। ঘুম থেকে উঠেই স্নান সেরে নিলাম আমি। আজ জল তোলা হয়নি। কালকে ঠান্ডা পানিতে স্নান করার ফলে সারা দেহে কাঁপন শুরু হলো আমার। কাঁপতে কাঁপতে একটা গাঢ় খয়েরি রঙের শাড়ি পরে বেরোলাম আমি। মাথার গামছা দিয়ে ভেজা চুল পেঁচানো। জানলাগুলো বদ্ধ থাকায় কক্ষটা বেশ অন্ধকার ঠেকছিল। ঘুমন্ত ধ্রুবর পানে একবার তাকিয়ে জানলা খুলে দিলাম আমি। বিছানার সোজাসুজি থাকা বড় জানলাটা খুলে দিতেই কক্ষটা পুরোপুরি আলোকিত হয়ে উঠল। বাইরে পরিবেশ দেখার জন্য জানালা গলে বাইরে তাকালাম আমি। সারা রাত ঝড়ের পর এখন স্বচ্ছ হয়ে উঠেছে আকাশ। সূর্যের আলোয় ঝকমকে একটা সকাল। তবে পরিবেশের শীতলতা ছিল বেশ। তার উপর এত সকালে গোসল করার জন্য আমি একটু পর পর থমকে থমকে কাঁপছিলাম। হঠাৎ পুরুষালী স্বরে পেছন ফিরে তাকালাম আমি। এভাবে কাঁপছো কেন? ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন করছেন ধ্রুব। বিছানা ছেড়ে উঠতে উঠতে আমার দিকে তাকালেন উত্তরের আশায়। আমি মৃদুস্বরে বললাম, স্নান করেছি তাই। এই ঠান্ডা আবহাওয়ায় এত সকালে স্নান করা খুব কি প্রয়োজন ছিল? স্বাভাবিক কণ্ঠে কথাটা বলতে বলতে উনি শৌচাগারের দিকে পা বাড়ালেন। পেছন থেকে আমি বলে উঠলাম, ছিল। আমি সকালে গোসল করিনি বলে কালকে কাকিমণি আমাকে কথা শুনিয়েছেন। কি বলেছে তোমাকে শুনি? মুহূর্তে ওনার গলার স্বর পাল্টে গম্ভীর হয়ে উঠল। আমি মিনমিন স্বরে অভিযোগ জানানোর মতো বলে উঠলাম, কাল যখন আমি দুপুরে স্নান করে ছাদে কাপড় শুকাতে দিতে গিয়েছিলাম, তখন উনি আমাদেরকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন যে আমি সকালে স্নান না করে এখানে কি করছি। আমি তখন জবাব দিলাম যে সকালে স্নান করলে ঠান্ডা লাগে। তখন উনি চোখ মুখ কুঁচকে বলে উঠলেন, ছি, মায়ার কোনো আক্কেল জ্ঞান নাই। বর বাড়ি ফিরছে কালকে, আর এই মায়া সকালবেলা স্নান না করে দুপুরে স্নান করে। মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। কোথা থেকে কি যে বিয়ে করে আনলো ধ্রুব। তাই আমি আজ সকাল সকাল স্নান করেছি। কাকিমণির কথা গান ওনার মতো করেই বর্ণনা করলাম আমি। শেষোক্ত কথা বলার পর গাল ফুলিয়ে ধ্রুবর দিকে তাকাতেই দেখলাম উনি ঠোঁট টিপে হাসি রোধ করার চেষ্টা করছে। অমনি চোখ বড় বড় করে চেয়ে আমি বলে উঠলাম, আপনি হাসছেন এটা শুনে? কেন, আমি কি কোনো হাসির কথা বলেছি? ধ্রুব আমার মুখশ্রীতে স্বল্প সময় গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর ঠোঁট এলিয়ে হেসে বলে উঠলেন, তুমি একটা বাচ্চা মেয়ে নির্বাণী। কথাখান বলে উনি ফের ঠোঁট চেপে হাসতে হাসতে শৌচাগারে প্রবেশ করলেন। পেছনে বোকা বনে তাকিয়ে রইলাম। ওনার কথার মানে বোধগম্য হলো না। ভেজা কাপড়গুলো নিয়ে আমি সিঁড়ি পেয়ে ছাদে এলাম। বাড়িটার মতো ছাদটাও বিশাল আকাশে তখন মৃদু রোদ। হালকা শীতল পবনও গায়ে এসে লাগছে। আমি গুটি গুটি পায়ে ছাদে পৌঁছেই থমকে দাঁড়ালাম। শুভর পাশে শাড়ি পরিহিত এক রমণী দাঁড়িয়ে আছে। সবুজ রঙের শাড়ি কুচি দিয়ে পরা, হাতের বাহুতে থাকা বাজু দেখেই আমি ঢোক গেলাম। রমণীটি কে সেটা মস্তিষ্কে বোধগম্য হতেই মুখখানা থমথময় হয়ে আসলো আমার।
আমি তাদেরকে দেখেও না দেখার ভান করে ভেজা শাড়ি মেলে দিতে লাগলাম। হঠাৎ পায়ের শব্দে পেছন ফিরে তাকালাম আমি। শশী এদিকেই আসছে, মুখে ল্যাপটানো বড়সড় একটা হাসি। হাসিটা কি উপহাসের ছিল? কেমন আছো নির্বাণী? ভালো আছো তো? আমার নিকটে এসে দাঁড়িয়ে প্রশ্ন করলো শশী। আমাকে তাকাতে দেখে মুখের হাসিখানা চওড়া হলো একটু। এত কিছু হওয়ার পরেও তাকে আমি এ বাড়িতে আশা করিনি। আমি কাপড় মেলে দিতে দিতে উত্তর দিলাম, ভালো না থাকার তো কথা নয়। রিনরিনিয়ে হেসে উঠল শশী। মেয়েটা অপরূপা, এটা যেমন তীব্র সত্য, তেমনি সত্য হলো এই যে ওর হাসি এই মুহূর্তে আমাকে সহ্য হলো না। শশীর চোখে মুখে আজ অন্যরকম এক ঝলক দেখেছি। হারিয়ে যাওয়া কিছু খুঁজে পেলে যেমন আপ্লুত হয় হৃদয়, তেমনি। আমি দূরে তাকিয়ে থাকা শুভর দিকে তাকালাম। আমাকে তাকাতে দেখে চোখের চশমাটা একটু ঠেলে দিল সে। আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলাম। দৃষ্টি হটল শশীর তাচ্ছিল্য মিশ্রিত স্বরে। জমিদারের গিন্নি পদবিটার নাম ডোবাচ্ছ তুমি। আমার হাতে থাকা বালতিটার দিকে ইশারা করে কথাটা বলল শশী। তার কথার অর্থ বুঝলাম আমি। সাধারণত এ বাড়ির এই টুকটাক কাজকর্মগুলো পরিচারিকাই করে থাকে। প্রথম দুদিন আমার ভেজা কাপড়গুলো পরিচারিকারাই ছাদে শুকাতে দিয়ে গেছে। 3 দিনের মাথায় আমি এসেছি নিজে। এসব কাজ অন্যকে দিয়ে করানোর পক্ষে আমি নই, সেটাও আমার মালকিন হিসাবে। আমাকে কিছু বলতে না দেখে বোধহয় শশী ভেতর ভেতর মজা পেল। আস্তে করে বলল, কিন্তু কতদিন এই পথ ধরে রাখতে পারো আমিও দেখি। প্রতিযোগী কিন্তু সব দিক দিয়েই টেক্কা দেবে তোমাকে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, কি বোঝাতে চাইছেন আপনি? শশীর বদলে শুভ উত্তর দিল, তুমিও না বৌদি, রসিকতাও বোঝো না। কথাটা বলে দুজনেই হেসে উঠল। আমি দুজনের দিকে শক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে ছাদ থেকে চলে এলাম। আমার প্রস্থানের পরেই শুভ কোমরে হাত রেখে শশীকে উদ্দেশ্য করে বলে উঠল, কাজে লেগে পড়ো দি, নিজের প্রাপ্য বুঝে নাও। বাঁকা হেসে উঠল শশী। চোখের অভ্যন্তরে জ্বলে উঠল হিংসার প্রদীপ। তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ধাক্কা খেলাম আমি। প্রায় পড়েই যাচ্ছিলাম, একটা হাত এসে ধরল আমাকে। ভয়ে চোখ খিচে বন্ধ করে নিয়েছি আমি। মেইলি চিন্তিত স্বর শুনে পিটপিট করে তাকালাম। এইভাবে নামছো কেন তুমি? একটু হলেই তো পড়ে যেতে। কথাগুলো বলে রায় আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমার হাতের কবজি তার হাতের মুঠোয়। আমি রায়ের মুখশ্রীতে একবার চোখ বুলিয়ে বললাম, শশী কখন এসেছে এ বাড়িতে? আমার কথা শুনে রায় অবাক হয়ে বলল, শশী এসেছে বাড়িতে? আশা করিনি। আমার হাতটা আলতো করে ছেড়ে দিল সে। বলল, কিছু বলেছে ও তোমায়? আমি একটু ভেবে বললাম, জমিদার গিন্নি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে বলুন তো রায়দি? রায় সন্দেহে দৃষ্টিতে তাকালো আমার দিকে, খুঁটিয়ে দেখলো আমাকে। আমার মুখশ্রীতে থাকা বিন্দু বিন্দু ঘাম তাকে জানান দিল শশীর কোনো কথায় আমি বড্ড বিচলিত।